প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের ইতিহাস হয়ে থাকে, সেই ইতিহাসে তোমাদের 4 এবং 8 মার্কসের যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথম যে অধ্যায়টা আছে ফার্স্ট চ্যাপ্টারের থেকে সেরা 10টি আমি কিন্তু তোমাদের কি দেবো 4 নম্বর প্রশ্নের উত্তর পড়ে শোনাবো। ঠিক আছে, যারা এই প্রশ্নগুলো করে যাবে পরীক্ষায় তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে। আর শুধুমাত্র দেখো এটা নয়, ইতিহাস নয়, আমি বাংলা, ইতিহাস এবং ভূগোল এবং লাইফ সায়েন্সের 4টে সাবজেক্টের ফার্স্ট ইউনিটের সমস্ত চ্যাপ্টার ভিত্তিক, অর্থাৎ যতটুকু সিলেবাস আছে তোমার ফার্স্ট ইউনিটে সব চ্যাপ্টার ভিত্তিক আমি 4টে সাবজেক্টের শর্ট এবং ব্রড কোশ্চেনের সম্পূর্ণ পিডিএফ রেডি করেছি। যদি তুমি 4টে সাবজেক্টের এই পিডিএফ গুলো নিতে চাও তাহলে তোমাকে 239 পে করলে হয়ে যাবে। ঠিক আছে, আর ধরে নাও তুমি যে কোনো একটা সাবজেক্ট নিতে চাইছো, ধরে নাও শুধু বাংলা নিতে চাইছো, তাহলে তোমাকে 59 পে করতে হবে। কত বললাম? জাস্ট 59 পে করলে তুমি যে কোনো একটা সাবজেক্টে পাবে। আর 4টে সাবজেক্ট বাংলা, ইতিহাস, ভূগোল আর জীবন বিজ্ঞান এই সাবজেক্টে নিতে হলে তোমাকে কিন্তু কি করতে হবে, তোমাকে কিন্তু 239 পে করতে হবে। কিভাবে পে করবে? এই যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো, তুমি পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। চলো তো এবার আর বেশি কথা না বলে এবার আমরা চলে যাব যে ফার্স্ট চ্যাপ্টারে যে কোশ্চেন গুলো আছে সেখান থেকে আমরা সেরা 10টি 4 নম্বরের প্রশ্ন আমরা দেখে নেবো। ঠিক আছে, তো যারা পিডিএফ বাই করতে পারবে না তারা কি করবে, তারা তোমরা খাতা পেন নিয়ে বসে যাবে, এইগুলো লিখে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু তুমি অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তো পরপর দেখে নাও। তো বন্ধুরা এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা লেখো, অথবা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে তোমরা কি লিখবে? ভূমিকা লিখবে। কি লিখবে? ভূমিকা। এখানে লিখবে মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারা বিবরণী, অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে বর্তমানে যে ধারাটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো সমাজ ও পরিবেশ, যা নয়া বা নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে পরিচিত। 1960-এর দশক থেকে ব্রিটেন, জার্মানি, আমেরিকা সহ পশ্চিমী দেশগুলিতে এই নতুন সামাজিক ইতিহাস চর্চার শুরু হয়। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্ট দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। কয়েকটা এখানে পয়েন্ট ভিত্তিক সমস্ত নোটস পাবে। ঠিক আছে, সমস্ত নোটস তুমি কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে পেয়ে যাবে। প্রথমে লিখবে কি? ব্যাপকতা। এই ব্যাপকতায় কি লিখবে? কেবল শক্তিশালী, অভিজাত বা প্রভাবশালীরা নয়, সামাজিক ইতিহাসে সমাজ, পরিবেশ সহ দৈনন্দিন জীবনযাত্রা ও পর্যালোচিত হয়। ঠিক আছে, কয়েকটা দেখো, সংশোধনবাদ। নতুন সামাজিক ইতিহাস হলো প্রচলিত রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের বিপরীতে এক সংশোধনীবাদী ইতিহাস। ঠিক আছে, সংশোধনবাদী ইতিহাস। পরবর্তী পয়েন্ট দেখো, নিম্ন বর্গীয়দের ইতিহাস। ঠিক আছে, এখানে কি করবে? এখানে লিখবে 1980-র দশক থেকে দক্ষিণ এশীয় দেশগুলিতে নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের আর্থসামাজিক জীবন নিয়ে নতুন এক ইতিহাস চর্চা শুরু হয়, যা নিম্নবর্গীয় ইতিহাস নামে পরিচিত। ঠিক আছে, তার পরবর্তী কি করবে দেখো, পরবর্তী লিখবে সাধারণ মানুষের কথা। নতুন সামাজিক ইতিহাস চর্চায় উঠে এসেছে সাধারণ মানুষের কথা। এই ধরনের ইতিহাস চর্চায় স্থান পেয়েছে সাধারণ মানুষের জীবন জীবিকা, সুখ দুঃখ, বঞ্চনা ও অভাব অভিযোগের কাহিনী। আশা করি বোঝাতে পারলাম। এর পরবর্তী দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব বলে হেডিং দিয়ে কি করবে? লিখবে সমাজের নিচু তলার মানুষের গুরুত্ব বৃদ্ধি। এতকাল ধরে যে সমস্ত সাধারণ মানুষ ও প্রান্তিক মানুষের কথা ইতিহাসের পাতায় ছাপা হয়নি, তা নতুন সামাজিক ইতিহাস চর্চায় স্থান পায়। ঠিক আছে, ফলে পরবর্তী পার্ট দেখে নাও। তো এরপরে দেখো, সমাজের নিচের তলার মানুষজন ও তাদের জীবন জীবিকার কথা নতুন করে মূল্যায়ন করা হয়। তার পরবর্তী পয়েন্ট দেখে নাও, এখানে মানুষের সামাজিক বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ। এই পয়েন্টটা আন্ডার লিখবে, এরূপ ইতিহাস চর্চার মধ্য দিয়ে মানুষের সামাজিক অবস্থান, আচার বিচার, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিক্ষা, বিনোদন প্রভৃতি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। নেক্সট, এই কোশ্চেনের একদম লাস্টে কি লিখবে? মূল্যায়ন লিখবে। মূল্যায়নে কি লিখবে? প্রথমে লিখবে উপরিউক্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বলা যায় নয়া সামাজিক ইতিহাস চর্চা গতানুগতিক ইতিহাস থেকে অন্যরকম। সামাজিক ইতিহাসকে বাদ দিয়ে যেমন অর্থনৈতিক ইতিহাস রচনা সম্ভব নয়,
তেমনি রাজনৈতিক ইতিহাস চর্চাও মূল্যহীন। তাই সামাজিক ইতিহাসকে বলা হয় মানুষের ইতিহাসে মানুষের পুনরাগমন। তো বন্ধুরা, এবার চলে আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে। এখানে দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। তো এই প্রশ্ন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের প্রথমে ভূমিকাতে কি লিখবে দেখো, লিখবে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সাময়িক পত্র ও সংবাদপত্রগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলির মধ্যে বঙ্গদর্শন অন্যতম। তার পরবর্তী লিখবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ। এর আন্ডারে লিখবে 1782 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রকাশিত সাময়িক পত্র পত্রিকাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল বঙ্গদর্শন পত্রিকা। এর পরবর্তী লিখবে বঙ্গদর্শনের অবদান বা গুরুত্ব। প্রথম পয়েন্ট লিখবে এখানে ক বলে আধুনিকতা। তার আন্ডারে লিখবে বঙ্গদর্শন পত্রিকাটি এতটাই আধুনিক ছিল যে এতে সাহিত্য ছাড়াও স্থানকৃত সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, কৃষি, ধর্ম প্রভৃতি বিষয়। তার পরবর্তী পয়েন্ট দেখো, লিখবে জাতীয়তাবাদের বিকাশ। এর আন্ডারে কি লিখবে বঙ্গদর্শন পত্রিকাটিতে 20 বৃক্ষ, রাজসিংহ, আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত প্রকাশিত হয়েছিল। এগুলি জাতীয়তাবাদ বিকাশে নানাভাবে সহায়তা করেছিল। পরবর্তী পাঠ দেখে নাও বন্ধুরা। এবার পরবর্তী যে পাঠটা লিখবে গ নম্বর যে সেটা আছে সেটা লিখবে জনপ্রিয়তা অর্জন। তার আন্ডারে লিখবে বঙ্গদর্শন পত্রিকাটি তৎকালীন সমাজে খুবই জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রনাথ বলেছেন বঙ্গদর্শন এলে সারা দুপুরবেলা কারো ঘুম থাকতো না। ঘয়েরটা দেখো, সামাজিক তথ্য। এই পত্রিকাটিতে সমাজ জীবনের নানা দিক প্রতিফলিত হতো, পাশাপাশি রাজনীতি, বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব কিছুই বাদ যেত না। এবার দেখো উইয়েরটা কি লিখবে সাহিত্য গোষ্ঠীর জন্ম। এর আন্ডারে লিখবে বঙ্গদর্শনকে কেন্দ্র করে সে সময় বাংলায় এক নতুন সাহিত্য গোষ্ঠীর জন্ম হয়। এতে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, দীনবন্ধু মিত্র প্রমুখ। পরবর্তী দেখো একদম লাস্ট কি লিখবে উপসংহারে লিখবে এক সময় বাঙালি জাতীয়তাবাদের প্রায় কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বঙ্গদর্শন পত্রিকা। বাংলার সমাজ সংস্কৃতি এমনকি নবজাগরণে এই পত্রিকার গুরুত্ব প্রভাব ছিল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তোমরা যারা নিতে চাইছো না পিডিএফ গুলো, তার তোমার কি করবে, খাতা এবং পেন নিয়ে বসে পড়বে, বসে এগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তো এরপরে আমরা মুভ করব তৃতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, যেটা হচ্ছে সোমপ্রকাশ পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব কি? অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে তোমায় দিতে পারে যে সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে একটি টিকা লেখো, বা এমনও দিতে পারে যে সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে যা জানো লেখো। তো যেমনই ভাবে কোশ্চেন আসুক না কেন, তুমি জাস্ট এটাকে এমনি ভাবে তৈরি করে দেবে, তাহলে কিন্তু লিখতে পারবে। ফার্স্ট কি করবে, এখানে ভূমিকা দিয়ে লিখবে 1858 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা হিসেবে সোমপ্রকাশের আত্মপ্রকাশ ঘটে। এই পত্রিকা থেকে সমকালীন বাংলার রাজনৈতিক ও সমাজ জীবন সম্পর্কিত বহু তথ্য পাওয়া যায়। তারপরে কি লিখবে দেখো প্রকাশে কি লিখবে 1858 খ্রিস্টাব্দের 15 নভেম্বর সোমপ্রকাশ প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও পত্রিকাটি প্রকাশের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপরে দেখো কি লিখবে উদ্দেশ্য ফার্স্ট কি লিখবে দেখো, ফার্স্ট উদ্দেশ্য লিখবে পত্রিকাটি অধিক সংখ্যক জনগণের মধ্যে বন্টন করা। দ্বিতীয়টা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা। তৃতীয় নম্বর হচ্ছে বাঙালি সমাজের ভাবনা চিন্তার দর্পণ হিসেবে কাজ করা ছিল এই পত্রিকাটির অন্যতম উদ্দেশ্য। এর পরবর্তী পাঠে লিখবে সোমপ্রকাশ পত্রিকাটির ঐতিহাসিক গুরুত্ব। প্রথমে লিখবে কৃষকদের কাহিনী। এই পত্রিকার মাধ্যমে প্রথম জনসমক্ষে বাংলার কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরা হয়। নীলকর, পরবর্তী পাঠ দেখে নাও। নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারের কাহিনী নিয়মিত স্থান পেত এই পত্রিকায়। তারপরে কি করবে দেখো, সমাজ সংস্কারের কথা। বিধবা বিবাহের প্রচলন ও স্ত্রী শিক্ষা প্রসারে বাঙালি বুদ্ধিজীবীদের মনোভাব ও উদ্যোগের কথা প্রকাশিত হতো এই পত্রিকায়। তারপর দেখো রাজনৈতিক আলোচনা। শিক্ষিত বাঙালি 1858 খ্রিস্টাব্দের পূর্বে তেমন ভাবে জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন ছিল না।
কিন্তু সোমপ্রকাশই প্রথম বাংলায় রাজনৈতিক আলোচনায় সূচনা করে। ঘ নম্বর পয়েন্ট লিখবে সাহিত্য সংস্কৃতির কথা। এই পত্রিকাটি শুধুমাত্র জাতীয় রাজনীতি ও সাজাত্যবোধ সামাজিক ঘটনাবলী প্রচার করে ক্ষান্ত ছিল না, এতে সাহিত্য সংস্কৃতি দর্শন বিজ্ঞান সমাজতত্ত্ব প্রভৃতি বিষয়েও স্থান পেত। এবং লাস্ট এই প্রশ্নের লাস্টে কি লিখবে মূল্যায়ন বলে ছোট্ট করে লিখবে 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ হলে প্রকাশনা বন্ধ হয়ে যায়, কিন্তু 1883 খ্রিস্টাব্দে 9 এপ্রিল কলকাতার মির্জাপুর থেকে এটি প্রকাশিত হয়, কিন্তু আগের মতো জনপ্রিয়তা না থাকায় পত্রিকাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বন্ধুরা আশা করি বুঝতে পারলে। এর পরবর্তী কোশ্চেন দেখো লিখবে পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি, বা এইবারে আমরা কোন কোশ্চেনে আলোচনা করব, এবারে আমরা আলোচনা করব পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি এটা। তো দেখো প্রথমে তোমরা কি লিখবে বন্ধুরা, প্রথমে তোমরা ভূমিকা লিখবে। নানা কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের বসবাস বাসস্থান পরিবেশে বারবার নষ্ট হয়েছে, আর সে কখনোই পরিবেশ রক্ষার তাগিদে শুরু হয়েছে নানা প্রতিবাদ আন্দোলন। এগুলি জানার জন্য পরিবেশ ইতিহাস চর্চা জরুরি। এর পরবর্তী পয়েন্ট লিখবে দেখো পরিবেশ ইতিহাস চর্চার উদ্দেশ্য। দেখো পরিবেশ ইতিহাস চর্চার প্রথম পয়েন্টে লিখবে প্রথমত বলে পরিবেশ বা বাস্তুতন্ত্রকে মানুষ কিভাবে নষ্ট করে চলেছে এবং তার ফলই বা কি হচ্ছে সে সম্পর্কে মানুষকে সচেতন করা। পরবর্তী পয়েন্ট লিখবে যে দ্বিতীয় প্রাচীন সভ্যতাগুলির বিকাশ ও ধ্বংসের কারণ অনুসন্ধান করা। তৃতীয়ত লিখবে পরিবেশ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে তা খুঁজে দেখা ইত্যাদি। পরবর্তী পয়েন্ট দেখো পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব। এখানে ফার্স্ট পয়েন্ট করবে পরিবেশ বাঁচাও আন্দোলন সৃষ্টি। এখানে দেখো বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে পরিবেশ বাঁচাও আন্দোলন যেমন নর্মদা বাঁচাও আন্দোলন, যুদ্ধ বিরোধী ও পরমাণু যুদ্ধ বিরোধী মিছিল গড়ে উঠেছে, যা পরিবেশের ইতিহাস চর্চার একটি ইতিবাচক দিক। পরবর্তী পয়েন্ট গুলো দেখে নাও পরপর। দেখো পরিবেশ দিবস পালন বলে খ নম্বর পয়েন্ট তার আন্ডারে কি লিখবে যে পরিবেশ রক্ষার জন্য 1974 খ্রিস্টাব্দের 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরবর্তী একদম লাস্ট পয়েন্ট লিখবে মূল্যায়ন বলে। এই মূল্যায়নে কি লিখবে পরিবেশ আমাদের রক্ষা করে, আবার পরিবেশের ইতিহাস আমাদের পরিবেশ রক্ষায় সচেতন করে, তাই পরিবেশের ইতিহাস আধুনিক ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব লাভ করেছে। তো বন্ধুরা আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারলে। এবারে পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো, যেটা 5 নম্বর প্রশ্ন। আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব লেখো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমায় দিতে পারে, অথবা টিকা লেখো ভারতের স্থানীয় ইতিহাস চর্চা। তো যাই হোক এই প্রশ্নের যে ভূমিকা সেখানে কি লিখবে, ভূমিকাতে লিখবে যে আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় ইতিহাস চর্চার ফলে ইতিহাস অনেকটা আপন হয়ে ওঠে। ইতিহাস লিখন পদ্ধতিতে স্থানীয় ইতিহাসকে সাম্প্রতিককালে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পরবর্তী এই পয়েন্টে আন্ডারে লিখবে স্থানীয় ইতিহাস চর্চার সূচনা ও বিস্তার। 19 শতকে ইংল্যান্ডে স্থানীয় ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে। পরবর্তীকালে ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ভারতে এর চর্চা শুরু হয়। স্থানীয় ইতিহাস ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হলেও এর গুরুত্ব অপরিমেয়। ঠিক আছে, এর পরবর্তী কি করবে, পরবর্তী লিখবে ভারতের স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব বলে হেডিং দেবে। হেডিং দিয়ে তার আন্ডারে যে পয়েন্টগুলো আছে সেগুলো করবে। তো বন্ধুরা এখানে ফার্স্ট পয়েন্ট করবে জাতীয় ইতিহাসের উপাদান। এর আন্ডারে কি লিখবে জাতীয় স্তরে ইতিহাস রচনার ক্ষেত্রে অনেকাংশে স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। এর পরবর্তী 2 নম্বর পয়েন্টে লিখবে স্থানীয় ইতিহাসের বিষয়। স্থানীয় ইতিহাসের মধ্যে বা মাধ্যমে স্থানীয় ঐতিহ্য, জনশ্রুতি, কাহিনী, লোক সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, কিংবদন্তি ইত্যাদি তুলে ধরা হয়। পরবর্তী দেখো 3 নম্বর প্রশ্ন গ্রামের মানুষের কথা। তো গ্রামের মানুষের কথাতে কি লিখবে স্থানীয় ইতিহাসে বিভিন্ন গ্রাম গড়ে ওঠার কাহিনী ও গ্রামীণ মানুষের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, অদম্য মনোবল, ত্যাগ, তিতিক্ষা, কঠিন জীবন সংগ্রাম, আত্মদান, বিভিন্ন সামাজিক কাজে অর্থ মূল্যবান ইত্যাদি জিনিস ইত্যাদি দানের কথা তুলে ধরা হয়। 4 নম্বর কি করবে দেখো 4 নম্বর করবে রাজনৈতিক উত্থান পতন।
স্থানীয় ইতিহাসে ওই অঞ্চলের রাজনৈতিক উত্থান পতনের দীর্ঘ কাহিনীর পরিচয় পাওয়া যায়। তার পরবর্তী দেখো 5 নম্বর, আঞ্চলিক সত্তার প্রকাশ। এই যে পয়েন্টটা এর আন্ডারে কি লিখবে, স্থানীয় ইতিহাস আঞ্চলিক সত্তাকে তুলে ধরে। আবার আঞ্চলিক ইতিহাস থেকে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসে পৌঁছানো যায়। পরবর্তী পাঠ দেখে নাও। তো বন্ধুরা এরপর দেখো মূল্যায়নে কি লিখবে, লিখবে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস একটি দেশ বা জাতির ইতিহাস রচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তবে বহু কল্পনা, অতিকথা, অনুপ্রবেশ ঘটে বলে এর উপাদানগুলি সতর্কভাবে গ্রহণ করা শ্রেয়। বর্তমানে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস সামগ্রিক ইতিহাসের বা টোটাল হিস্ট্রির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। দেখো এর পরবর্তী যে কোশ্চেন 6 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো। কি বললাম, খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি বা টিকা লেখো খেলার ইতিহাস চর্চা, এরকম ভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এই প্রশ্নের আন্ডারে ভূমিকাতে কি লিখবে দেখো, খেলাধুলার ইতিহাস ও ইতিহাস চর্চার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বিনোদনের পাশাপাশি শরীর চর্চার ও চরিত্র গঠনের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পরবর্তীতে কি লিখবে দেখো, হেডিং দেবে যে খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি। খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি এখানে হচ্ছে 1 নম্বর, খেলার ইতিহাস জানা। প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খেলাধুলা জগতে একটি দেশের অবস্থা কেমন ছিল, সেই দেশ কোন কোন খেলার উৎপত্তি হয়েছে এবং সেই দেশ কোন কোন খেলায় পারদর্শী ছিল সে সম্পর্কে তথ্য জানা যায়। পরবর্তী 2 নম্বর পয়েন্ট বন্ধুরা লিখবে খেলার উৎপত্তি। খেলাধুলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে জানা যায় পৃথিবীর বিভিন্ন জনপ্রিয় খেলার উৎপত্তি স্থল, ধারাবাহিক বিকাশ ও বিবর্তনের কাহিনী, যেমনটা জানা যায় অলিম্পিক গেম ও ম্যারাথন রেসের ইতিবৃত্ত। 3 নম্বর, জাতীয় চেতনা বৃদ্ধি। কোনো একটি দেশের বিশেষ খেলাকে কেন্দ্র করে কিভাবে ওই দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য গড়ে ওঠে তা জানা, যেমনটা হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। সেই সময় ভারত বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন হলে গোটা দেশে জাতীয় উন্মাদনায় মেতে ওঠে। 4টা হচ্ছে একতাবোধ বৃদ্ধি। আন্তর্জাতিক খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিটি দেশ নিজ নিজ দেশের খেলোয়াড়দের বিজয় লাভের আনন্দ উপভোগ করে, এতে ঐক্যবোধ গড়ে ওঠে ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। 5টা হচ্ছে নারী অগ্রগতি। খেলাধুলায় নারীদের অংশগ্রহণ থেকে সে দেশের নারী অগ্রগতি ও নারী স্বাধীনতার কথা জানা যায়। মূল্যায়ন, খেলাধুলার ইতিহাস চর্চা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের ও বিভিন্ন রকমের খেলার নাম, বিখ্যাত খেলোয়াড়দের কৃতিত্ব, বিভিন্ন খেলার কৌশল ইত্যাদির কথা জানা যায়। বিভিন্ন কারণে তাই খেলাধুলা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব লাভ করেছে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে ইন্দিরা কি লেখা নেহেরুজির চিঠিপত্র বা মেয়েকে লেখা পিতার পত্রের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই করবে। 7 নম্বর এটা প্রশ্ন। ভূমিকা দেখো, 1929 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলো এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার নাম নিয়ে পুস্তক আকারে প্রকাশিত হয়। এগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। মেয়েকে লেখা পিতার পত্রের গুরুত্ব, সভ্যতার ক্রমবিকাশ। এই পত্রাবলীতে মানব সভ্যতার উন্নতি, এগিয়ে চলা ও ক্রমবিকাশ স্থান পেয়েছে। এতে আলোকপাত করা হয়েছে মানব জাতির স্থায়ী বসতি নির্মাণ এবং কৃষি ও বাণিজ্যের বিকাশের কথা। ঠিক আছে, পরবর্তী 2 নম্বর দেখো, সাম্রাজ্যবাদ। এখানে কি বলা হচ্ছে, ইংল্যান্ড একটি ছোট দ্বীপ। ভারতের তুলনায় কি বলা হচ্ছে এখানে দেখো, ভারতের তুলনায় পৃথিবীর তার আয়তন খুবই কম, তবুও পৃথিবীর 1/4 তার পদনত। এই ধরনের সাম্রাজ্যবাদী বিষয়সমূহ গ্রন্থটিকে স্থান পেয়েছে। পরবর্তী দেখো, জাতি প্রথা। এখানে কি বলা হচ্ছে, এই পত্রাবলীতে মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হলেও বর্ণপ্রথার কথা নস্যাৎ করা হয়েছে, কারণ মানুষের গায়ের রং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের গায়ের বর্ণ নির্ধারণ করে আবহাওয়া। তারপর দেখো ধর্ম। এতে নেহেরুজি বলেছেন পৃথিবীতে ধর্মের উৎপত্তি হয়েছে ভয় থেকে, আর ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হয় যত গোষ্ঠীদ্বন্দ্ব, কোন্দল, সাম্প্রদায়িকতা, বর্ণবিদ্বেষ। ঠিক আছে, তারপর দেখো পরামর্শ দান।
এই পরামর্শদানে কি করবে? চিঠিপত্রগুলির মাধ্যমে একজন স্নেহময় পিতা তার কন্যাকে নানা পরামর্শ দান করেছেন। যেমন বলা হয়েছে, আমাদের ভালো জিনিস গ্রহণ করা ও খারাপটা ত্যাগ করার চেষ্টা করতে হবে। তারপরে দেখো মূল্যায়ন। এই মূল্যায়নে কি বলা হচ্ছে এখানে? এই কথা বলা যায় যে এই গ্রন্থ থেকে মানব সভ্যতার উৎপত্তি, তার সংগ্রাম, সংস্কৃতি, নানা জাতি ও তাদের জাতীয়তাবাদ থেকে শুরু করে নেহেরুজির জাতীয়তাবাদী আন্দোলনের উদ্দেশ্য, সাম্যবাদ, ভবিষ্যৎ ভারত গঠনের স্বপ্ন সম্পর্কে অনেক কিছু জানা যায়। তো বন্ধুরা, আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। ঠিক আছে, এই পরবর্তী কোশ্চেন আমরা পরপর দেখে নেব। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব কি? ঠিক আছে, তো এখানে প্রথমে তোমরা কি করবে? হেডিং দেবে, দিয়ে লিখবে ভূমিকা। আধুনিক ইতিহাসের নানা উপাদানের মধ্যে সরকারি নথিপত্রগুলি গুরুত্বপূর্ণ উপাদান। সরকারি নথিপত্রগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন পুলিশ, গোয়েন্দা, সরকারি ও আধিকারিকদের প্রতিবেদন, বিবরণ, চিঠিপত্র ইত্যাদি। এরপরে হেডিং করবে তোমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব। প্রথম পয়েন্ট করবে পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট। পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট থেকে ব্রিটিশ আমলের বহু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। যেমন 1908 খ্রিস্টাব্দের 266 নম্বর গোয়েন্দা রিপোর্টের বিপ্লবী অরবিন্দ ঘোষকে যুগান্তর পত্রিকা ও ওই দলের মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছিল। দুইটা দেখো, সরকারি প্রতিবেদন। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি আধিকারিকদের প্রতিবেদনের গুরুত্ব কম নয়। যেমন 1835 খ্রিস্টাব্দে মেগলে মিনিটস ও 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ থেকে জানা যায় ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্যোগের কথা। তিনটা দেখো, সরকারি চিঠিপত্র। সরকারি চিঠিপত্রগুলি আধুনিক ভারতের ইতিহাস চর্চার অন্যান্য উপাদান। উদাহরণস্বরূপ বলা যায় 1883 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম্যান লিখিত এক খোলা চিঠির কথা। তারপর দেখো 4 নম্বর পয়েন্ট, গোপন তথ্যের আধার। সরকারি প্রতিবেদন এবং বিবরণগুলি অনেক গোপন তথ্যের আধার স্বরূপ হয়। যেমন নেতাজির অন্তর্ধান, রহস্য সম্পর্কিত নথিপত্রগুলি এই প্রকার তথ্যের উদাহরণ। 5টা দেখো, সরকারি দৃষ্টিকোণ। সরকারি নথিপত্রগুলি থেকে সরকারি দৃষ্টিকোণ প্রতিফলিত হয়। ভারতীয়দের কাজকর্মগুলিকে সরকার কি চোখে দেখত তা সরকারি প্রতিবেদন, বিবরণ ও চিঠিপত্র থেকে প্রস্ফুটিত হয়। বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী পয়েন্ট তোমরা লিখবে 6 নম্বর পয়েন্ট, সরকারি কর্মকাণ্ড। সরকারি প্রতিবেদন থেকে সরকারি কর্মকাণ্ডের নানা হদিশ পাওয়া যায়। যেমন ব্রিটিশ আমলে ঘটা বিভিন্ন বিদ্রোহ, কোনো বিদ্রোহ দমন করতে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছিল, এগুলি থেকে তা জানা যায়। এর পরবর্তী দেখো, মূল্যায়ন লিখবে। সরকারি নথিপত্রগুলি ইতিহাসের উপাদান হিসেবে সবসময় নির্ভুল নাও হতে পারে। এগুলির মধ্যে কোনো অতিরঞ্জিত দেখো, তারপরে বিবরণ বা মিথ্যা বিবরণ আছে কিনা বা পক্ষপাত দুষ্ট কিনা তা বিবেচনা করে গ্রহণ করা উচিত। বন্ধুরা, এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন করবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় 70 বছরের গুরুত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কি করবে? প্রথমে লিখবে ভূমিকা। ভূমিকাতে লিখবে 70 বছর গ্রন্থটি রচনা করেন ভারতের জাতীয়তাবাদী নেতা বিপিন চন্দ্র পাল। এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ যা থেকে 1858 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের অনেক কথা জানা যায়। তার পরবর্তী দেখো, হেডিং দেবে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় 70 বছরের গুরুত্ব। 1 নম্বর হচ্ছে গ্রাম্য জীবনের তথ্য। এই গ্রন্থে সমকালীন পূর্ব বাংলার শ্রীহট্ট, হরিগঞ্জ, বাখরগঞ্জ প্রভৃতি এলাকার গ্রাম্য জীবনের চিত্র ফুটে উঠেছে। এতে স্থান পেয়েছে মানুষের আচার বিচার, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ও মাদক দ্রব্য গ্রহণের কথা। জানা যায় গ্রাম্য জীবনে নাচ গান ও যাত্রা গানের মতো বিনোদনের ব্যবস্থা ছিল। 2 নম্বর পয়েন্ট লিখবে সামাজিক ইতিহাস। গ্রন্থটিতে প্রাক কংগ্রেসের পর্বে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা, ইতিহাস এবং সমকালীন নানা সামাজিক ইতিহাস বর্ণিত হয়েছে। প্রাদেশিক এবং জাতীয় ক্ষেত্রের নানা ঘটনা এতে উঠে এসেছে। পরবর্তী 3 নম্বর পয়েন্ট লিখবে রাজনৈতিক তথ্য। বিপিন চন্দ্র পাল তৎকালীন রাজনৈতিক আন্দোলনের বিবরণ এই গ্রন্থে তুলে ধরেছেন। স্বদেশী বয়কট, বাংলায় সমাজ সংস্কার ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের নানা রাজনৈতিক তথ্য এতে তুলে ধরা হয়েছে। 4 নম্বর কি লিখবে? স্থানীয় ইতিহাস। 70 বছর নামক গ্রন্থটি থেকে আমরা বিপিন চন্দ্র পালের জন্মস্থান শ্রীহট্ট জেলার
পৈল গ্রামের কথা, আগের দিনের কলকাতার কথা, কলকাতা কেন্দ্রিক জাতীয়তাবাদী আন্দোলনের কথা জানতে পারি। ফলে গ্রন্থটি স্থানীয় ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণীয়। পরবর্তী পাঠ লিখবে দেখো অন্যান্য বিষয়। এছাড়া পুরানো কলকাতা ও তার নাগরিকদের জীবনযাত্রা, প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজের উত্থান পতন, হিন্দু মেলার ইতিহাস, বাঙালির স্বদেশ ভাবনা ইত্যাদি সম্পর্কে প্রচুর জানা যায়। এর পরবর্তী একদম লাস্ট পার্ট যেটা লিখবে মূল্যায়ন বলে হেডিং দিয়ে, যে 70 বছর নামক গ্রন্থটি একটি ব্যক্তি নিরপেক্ষ গ্রন্থ। বিপিন চন্দ্র নিজের জীবনের নানা তথ্য তুলে ধরতে গিয়ে গ্রন্থটিকে একটি সমকালীয় আর্থসামাজিক, রাজনৈতিক এবং সমাজ দর্শনমূলক ঐতিহাসিক গ্রন্থে পরিণত করেছেন। গ্রন্থটি ব্যক্তি সত্তার তুলনায় সমাজ সত্তার বর্ণনা বেশি করে তুলে ধরেছে। এর পরবর্তী আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করবে, সেটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। তো এই কোশ্চেনের প্রথমে ভূমিকা লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি সুকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী বহুমুখী প্রতিভার অধিকারী সরলা দেবীর আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা। গ্রন্থটি থেকে ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এর পরবর্তী হেডিং দেবে ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব। ভারতের রাজনীতি। এই গ্রন্থে পরাধীন ভারতের বিপ্লবী আন্দোলনের অনেক কাহিনীর উল্লেখ আছে, যেমন বাংলার বিভিন্ন বিপ্লবী সমিতি ও বিপ্লবীদের কার্যকলাপ, বিপ্লবীদের স্বদেশ ভাবনা ও তারা কিভাবে শারীর শিক্ষার আড়ালে অস্ত্র শিক্ষা করতেন তার কথা বলা হয়েছে এই গ্রন্থে। তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল। নেক্সট পয়েন্ট লিখবে হিন্দুত্ববাদ। এই গ্রন্থ থেকে জানা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও অরবিন্দ ঘোষের লেখনী কিভাবে ভারতের হিন্দু জাতীয়তাবাদকে জাগ্রত করেছে। এই গ্রন্থে লেখিকা বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য ও উদয়াদিত্য উৎসব পালনের কথা উল্লেখ করেছেন। 3 নম্বর সাংস্কৃতিক ইতিহাস। গ্রন্থটি থেকে সমকালীন ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, নারী শিক্ষার ইতিহাস জানা যায়। নারী ও পুরুষের বিষয়ে নানা তথ্য গ্রন্থটিতে পাওয়া যায়। 4 নম্বর নারী ইতিহাস। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলাদেশে নারী সমাজের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল এই গ্রন্থটি। নারী শিক্ষার নানা দিকে গ্রন্থটিতে পাওয়া যায়। তারপরে হচ্ছে দেখো স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। গ্রন্থটিতে প্রসঙ্গক্রমে স্বাধীনতা আন্দোলনের নানা তথ্য উঠে এসেছে। ঠাকুরবাড়ি, পুরানো কলকাতা, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের পারস্পরিক মূল্যায়নে গ্রন্থটি গুরুত্বপূর্ণ। পরবর্তী পার্ট দেখে নাও। তো বন্ধুরা এরপরে এই কোশ্চেনের একেবারে লাস্ট পার্টে কি লিখবে, মূল্যায়ন বলে হেডিং দিয়ে লিখবে যে সরলা দেবীর মামা রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করা বন্দে মাতরম সঙ্গীতটি কংগ্রেসের অধিবেশনে তিনি কিভাবে গেয়েছিলেন তারও বর্ণনা রয়েছে। এভাবে ছোট বড় গভীর ব্যঞ্জনাময় বর্ণনার ফলে গ্রন্থটি ইতিহাসের অন্যতম দলিলে পরিণত হয়েছে। তো বন্ধুরা আমি 10টা কোশ্চেন পড়ে দিলাম, বাকি কি কি কোশ্চেন পাবে একটু দেখে নাও। 11 নম্বর কোশ্চেন আমি আর পড়ে দিচ্ছি না, যদি তোমরা এগুলোকে হিসেব করো তাহলে কিন্তু পেয়ে যাবে। পিডিএফ গুলোর মধ্যে সবগুলো দেওয়া আছে। 11 নম্বর হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহ, ইন্টারনেটের ব্যবহারের সুবিধাগুলো লেখো। পরবর্তী কোশ্চেন পাবে দেখে নাও 12 নম্বর। 12 নম্বর পাবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের অসুবিধাগুলি দেখো। ঠিক আছে, এরপর দেখো 13 নম্বর প্রশ্ন কি কি পাবে। এখানে দেখো সবটাই প্রশ্ন কিন্তু পয়েন্ট ওয়াইজ করে কিন্তু লেখা আছে। আশা করি এরকম ভাবে লিখলে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি চিন্তা করতে হবে না এর উপরে। 13 নম্বর কোশ্চেন দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটির গুরুত্ব লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানেও তুমি সবটা একটু উত্তর দেখে নাও, অসুবিধা নেই, আমি পড়ার সময় পাচ্ছি না, পরের কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো আধুনিক ইতিহাস চর্চা যানবাহন ও যোগাযোগের ব্যবস্থার গুরুত্ব লেখো। ঠিক আছে, এখানেও দেখো সবটাই পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে। লাস্ট কোশ্চেন দেখে নাও। সর্বশেষে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আধুনিক কালে নারী ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা আরো একবার ঘুরিয়ে তোমাকে এইভাবে দিতে পারে যে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। ঠিক আছে, তো যাই হোক আমি পড়তে পারছি না, পরবর্তী কোনো একটা ভিডিও সময় পাই তো করে দেবো, তোমরা দেখে নাও কোয়ালিটি গুলো কেমন আছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো সবটাই যতটুকু মোটামুটি যতটুকু পয়েন্ট ইনক্লুড করা সম্ভব হয় আমি করে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে,
কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।